আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং রোগের কারণ ও প্রতিরোধের বিষয় আগ্রহী করে তুলবেন। উপস্থিতবৃন্দ, টমাস এডিসনের এই চিন্তার সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যসেবার নীতির একটি মিল হয়তো আপনারা খুঁজে পাবেন। চিকিৎসা সেবার ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। এই প্র্যাকটিসটি ইউরোপে এখন ধীরে ধীরে শুরু হয়েছে। বর্তমান সরকার নতুন করে, আপনি এর মধ্যেই শুনেছেন যে এই ব্যবস্থাটা রোগ যাতে প্রতিরোধ করা সম্ভব হয়, সেই লক্ষ্যে বর্তমান সরকার আরও ১ লক্ষ হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে। হবে সম্মানিত, সাউন্ডটা যদি একটু কেমন হতো, সামনে গেলে তো ঠোকা খাবো আমি, বেশি সামনে হয়ে যাচ্ছে। এনিওয়ে, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল চিকিৎসকবৃন্দ, আপনাদের সাথে আমি আমার একটি উপলব্ধির কথা শেয়ার করতে চাই। কি সেটি হচ্ছে, শিক্ষার্থী কিংবা পেশাজীবীগণ রাজনীতিতে সংশ্লিষ্ট থাকবেন কিংবা কতটা থাকবেন, এটা নিয়ে বিভিন্ন মহলে একটি আলোচনা আছে। এর পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে, তবে আমার মতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে হাততালিটা একটু পরে দিন, পরের লাইনটা বলে নেই, পরের কথাটা বলে নেই, তারপরে হাততালি দিন। তবেটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন খুব সম্ভবত প্রত্যেকটি সেক্টরে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এখন সময়ের একটি কঠিন দাবি বা খুব স্ট্রং ডিমান্ড। এটা আমরা সকলেই সেটি অনুভব করতে পারি, বিশেষ করে ৫ই আগস্টের পর থেকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা সেবাকে আরও কার্যকর এবং জনবান্ধব করার লক্ষ্যে আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ডক্টর সুমন আমাদেরকে খুব সুন্দরভাবে একটি প্রেজেন্টেশন দিয়েছে। যে প্রস্তাবগুলো যতটুকু আমি জেনেছি বা যতটুকু আমি জানি, এর মধ্যে হয়তো কিছু বাদ যেতে পারে। যেমন ১ নম্বর, স্বল্পতম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ৫,০০০ চিকিৎসক নিয়োগ। এরপরে আছে সরকারি, এখনো এটা বাস্তবায়ন হয়নি, আপনারা শুনে যান, আমি একটু বলি আগে। এরপরে যেটি আছে, সরকারি চাকরিতে চিকিৎসকদের বয়সসীমা, আপনাদের যেটি দাবি আছে ৩২ থেকে ৩৪ বছরে উন্নীত করা। চিকিৎসকদের অবসরের যে বয়সসীমা, সেটিও ৬১ থেকে ৬৫ বছরে উন্নীত করা। চিকিৎসক এবং রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন প্রণয়ন। এরপরে উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ ভাতা প্রণোদনার ব্যবস্থা। এরপরে যেটি আমার মনে আছে, সেটি হচ্ছে বেসরকারি খাতে কর্মরত লক্ষাধিক চিকিৎসকদের জন্য একটি সুনির্দিষ্ট ও ন্যায্য বেতন কাঠামো প্রয়োজন। এবং খুব সম্ভবত আরেকটি দাবি আছে, শুধুমাত্র রাজনীতি কেন্দ্রিক না রেখে
বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বিশেষিত হাসপাতাল প্রতিষ্ঠা। উপস্থিত সকল চিকিৎসকবৃন্দ, আপনাদের অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই দাবিগুলো হয়তোবা খুব একটি অযৌক্তিক নয়। তবে এই ব্যাপারটিও কিন্তু আমাদের সকলের একটু বিবেচনার মধ্যে থাকা উচিত। সেটি হচ্ছে, বর্তমান সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি বলা যায়। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকেই সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে। সকল উপস্থিতিবৃন্দ, চিকিৎসক ভাই ও বোনেরা, এমন পরিস্থিতিতেও রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করে নিয়ে আসতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে এবং স্বয়ংসম্পূর্ণ করতে সরকার ইতিমধ্যেই প্রথমবারের মতন স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটকেও বরাদ্দ করেছে। তবে অবশ্যই দেখছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। এবার অন্যান্য প্রসঙ্গ। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। রোববার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে বাঁশখালী উপজেলায় যাবেন তিনি। সেখান থেকে ফটিকছড়ি ও হাটহাজারীতে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্বাগত জানাতে দলীয়ভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির সিনিয়র নেতারা জানান, দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সফরে চট্টগ্রামের 3টি ইউনিটের বিএনপি ও অঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সব সদস্যকে নিয়ে সাংগঠনিক সভার আয়োজন করেছেন। সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয়, সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় মজুতদারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুত করার কথাও বলেন মন্ত্রী। স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে,
সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর সাপ্তাহিক ছুটির দিনে ভিড় জমেছে জুলাই স্মৃতি জাদুঘরে। উদ্বোধনের পরদিন থেকেই 3টি স্লটে জাদুঘর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন সর্বোচ্চ 900 জনকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে সকালে জুলাই জাদুঘর পরিদর্শনে যান নাহিদ ইসলাম সহ এনসিপির নেতারা। পরিদর্শন শেষে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সবার আগে বাংলাদেশ বললেও তারা ভারতকে ভয় পায়, তাই সীমান্ত হত্যা, বিশেষ করে ফেলানি হত্যা ও মোদি বিরোধী আন্দোলনের ছবি সরিয়ে দিয়েছে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে মানে যদি ভয় না পেতো তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না। এবং গত 16 বছর যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না। দর্শক, এই বিষয়ে আরও জানাতে জুলাই জাদুঘর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সাইম, জাদুঘরে দর্শনার্থী কেমন দেখছেন, কি বলছেন আগতরা? জি ইরা, আপনি কিছুক্ষণ আগেও বলেছিলেন যে জুলাই জাদুঘরে সর্বোচ্চ 900 জন দর্শনার্থীকে এই মুহূর্তে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে জুলাই জাদুঘর ঘুরে দেখার জন্য। এবং আজকে সকাল 11টা থেকে জুলাই জাদুঘরে দর্শনার্থীদের প্রবেশ শুরু হয়। এর আগে এনসিপির যিনি আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির মুখ নাহিদ ইসলাম এবং তার সাথে আক্তার হোসেন, সার্জিস আলম সহ অন্যান্যরা কিন্তু এখানে এসেছিলেন, জুলাই জাদুঘর পরিদর্শনে এসেছিলেন। আসার পরে নাহিদ ইসলাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখানে এসেছিলেন এবং এই জুলাই জাদুঘর নির্মাণের কাজটি কিন্তু তখন থেকেই শুরু হয়। তখন তিনি যেমনটি এখানে যে ভারতীয় যে আধিপত্যবাদ বলতে তারা যে সীমান্ত হত্যাকে কিন্তু বিশেষ করে এখানে অগ্রাধিকার দিয়েছিলেন, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন সেখানে সীমান্ত হত্যার যে বাংলাদেশের একটি আইকনিক ছবি অর্থাৎ ফেলানির সেই ঝুলন্ত মরদেহ, সেই ছবিটি কিন্তু জুলাই জাদুঘরে কিন্তু স্থান পেয়েছিল কিন্তু, এবং পাশাপাশি মোদি বিরোধী আন্দোলনে যে সহিংসতা হয়েছিল সেই ছবিগুলো কিন্তু জুলাই জাদুঘরে ছিল, তিনি যেটা দাবি করেছেন। পরবর্তীতে আজকে যখন তিনি এখানে পরিদর্শনে আসেন, এসে কিন্তু সেই ছবিগুলো তিনি দেখতে পাননি, অর্থাৎ তিনি অভিযোগ করেছেন যে এটা অপসারণ করা হয়েছে। এর পরিবর্তে সরকারকে তিনি উদ্দেশ্য করে বলেছেন তারা তাদের জুলাই আন্দোলনে তাদের নিজ দলীয় নেতাকর্মীদেরকে বেশি করে এখানে হাইলাইট করেছেন বলে তিনি অভিযোগ করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বর্তমান সরকারকে নিয়ে তিনি বলেছেন যে তিনি বর্তমান সরকার ভারতকে ভয় পাচ্ছে বিধায় এই যে ফেলানির ছবি এবং মোদি বিরোধী আন্দোলনের ছবিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা কিন্তু এখানকার যারা দর্শনার্থী যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি এবং নাহিদ ইসলাম তিনি নিজেও স্বীকার করেছেন যে এখন পর্যন্ত কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরের এখন পর্যন্ত কিন্তু কাজ সম্পন্ন হয়নি, এখন পর্যন্ত চলমান প্রক্রিয়া রয়েছে, মানুষের বিভিন্ন ধরনের কথা থাকবে এবং সেখান থেকেই সরকার তাদের পরবর্তীতে ডিসাইড করে নিবে যে কোন কোন বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন হবে। এবং নাহিদ ইসলাম আরেকটি দাবি তুলেছেন যে এই জাদুঘরকে স্বায়ত্তশাসিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং এজন্য একটি আলাদা আইন করে এখানে জনবলের পর্যাপ্ত সংকট রয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণ জনবল নিয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং আমরা এখানকার দর্শনার্থী যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা চাচ্ছেন প্রকৃত ইতিহাসটিকে এখানে তুলে ধরার জন্য। তো ধন্যবাদ আপনাকে। নাটোরের নয়াবাজার এলাকায় গরুবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে 3 গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 3 জন। সকালে জেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। এদিকে সিরাজগঞ্জের নলকায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 13 জন। শুক্রবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।